হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মিন ভ্যালু থিওরাম, অথবা এটাকে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম বলা হয়, এবং বাংলায় বললে গড় মান উপপাদ্য। ঠিক আছে, তো এই টপিকটাকে প্রপারলি বোঝার জন্য তোমাদেরকে আগে রোজ থিওরাম জানতে হবে। সুতরাং যারা রোজ থিওরামের ক্লাসটা করনি তারা ওইটা করে আসবে আগে, তারপরে এখানে আসবে। ওকে, তো নট অনলি রোজ থিওরাম, এখানে আরও কিছু টুকিটাকি বিষয় আছে, তো আমরা সেটা নিয়ে শুরু করি প্রথমে স্টার্টিং। সো ধরে নাও আমরা ইন্টারে বলো 19-এ বলো আমরা এভাবে কিছু টপিক শিখে আসছিলাম যে আমাকে দুইটা স্ট্রেট লাইন দিয়ে দিলে বা দুইটা সরলরেখা দিয়ে দিলে সেই সরলরেখা দুইটা পারপেন্ডিকুলার হবে নাকি প্যারালাল হবে, আই মিন লম্ব হবে নাকি সমান্তরাল হবে, এই দুইটা জিনিস আমরা চেক করতে পারি কিভাবে, ঢালের মাধ্যমে। আর ইন্টারে ওঠার পর এমন টপিক আমরা পড়ছি যে আমরা অন্যভাবে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে ডিরেকশন কোসাইনের মাধ্যমে, তাই না? সো আমাদের ডিরেকশন কোসাইনের ব্যাপারটা এখানে লাগতেছে না, আমরা ঢাল দিয়ে প্রমাণ করব, বা ঢাল রিলেটেড কনসেপ্টটা এখানে কাজে লাগবে, এই জন্য আমরা এটা একটু রিপিট করে নিচ্ছি বা একটু বলে নিচ্ছি আবার আর কি। সো ধরে নাও এইটা একটা স্ট্রেট লাইন এবং এটার সাথে লম্ব আর একটা স্ট্রেট লাইন এটা। সো একটু করে আমি এই পয়েন্টটাকে মুছে ফেলি, তো লম্ব করে আরেকটা আমি দাগ টানলাম। ক্লিয়ার? দেখতে পাচ্ছি এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তো আমি যদি প্রথম সমীকরণটাকে বা প্রথম সরলরেখাটাকে y = m1x + c এভাবে প্রকাশ করি, এবং দ্বিতীয় সরলরেখাটাকে y = m2x + c এভাবে প্রকাশ করি, তাহলে দেখো দুইটা সরলরেখা, এবং আমরা সরলরেখার বেসিক রুলস থেকে জানি যে এখানে x এর যে কোএফিসিয়েন্ট যেগুলো এগুলো হচ্ছে ঢাল, তাই না? সো প্রথমটার ক্ষেত্রে m1 হচ্ছে ঢাল এবং দ্বিতীয়টা m2 হচ্ছে ঢাল। তো যেহেতু রেখা দুটো পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার, এই ক্ষেত্রে কন্ডিশন বা শর্ত হচ্ছে এই যে ঢাল দুটো দেয়া আছে বা ঢাল দুটো পাইলাম, সেই দুইটা ঢালের মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ m1 × m2 ইজ ইকুয়াল -1। বুঝতে পারছি? তো দুইটা সরলরেখা পরস্পর লম্ব হইলে তাদের ঢালের গুণফলের মানটা -1 হয়। কিন্তু যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয়, ধরে নাও এইটা একটা সরলরেখা, সিমিলারলি y = m1x + c, এবং তুমি এটার সাথে সমান্তরাল আর একটা সরলরেখা ধরে নাও, দ্যাট ইজ y = m2x + c। ওকে, সো এইখানে দেখো এটা হচ্ছে আমার ঢালের মান এবং এখানে এটা হচ্ছে ঢালের মান। যদি সরলরেখা দুটা পারপেন্ডিকুলার হইতো, আমি একটু করে বলে দিই যে কন্ডিশন, কিসের কন্ডিশন? পারপেন্ডিকুলারিটির কন্ডিশন, বা পারপেন্ডিকুলার হওয়ার জন্য যে কন্ডিশন, পারপেন্ডিকুলার, অথবা বাংলায় বলতে পারো লম্ব হওয়ার জন্য যে শর্ত, তাই না? আর আমরা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে সমান্তরাল হওয়ার জন্য যে শর্ত বা প্যারালাল হওয়ার জন্য যে শর্ত। ক্লিয়ার? সো প্যারালাল হওয়ার জন্য শর্ত, কন্ডিশন। কন্ডিশনটা কি বলতো? এই যে দুইটা সরলরেখার ঢালের যে মানটা, সেই ঢালের মানটা কি হবে? মাস্ট বি ইকুয়াল হবে। ওকে, সো আমরা লিখতে পারি m1 = m2। এই পয়েন্টটাই আমার এখানে কাজে লাগবে। লম্ব হইলে গুণফল -1, এটা লাগবে না যদিও এখানে, বাট যেহেতু এটার সাথে রিলেটেড একটু বলে দিলাম আর কি। বাট প্যারালাল হইলে কাহিনীটা কি, দুইটা জিনিসের ঢালের মধ্যে সমান, এই কনসেপ্টটা আমার এই মিন ভ্যালু থিওরাম এক্সপ্লেন করার জন্য কাজে লাগবে। তো আমি আশা করি এতটুকু আমরা বুঝছি, এবং এটা বোঝারই কথা, কারণ এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা। তো এখন আমি যাচ্ছি স্টেটমেন্টে, মেইন স্টেটমেন্টটা কোনটার? মিন ভ্যালু থিওরামের। ওকে, সো একটু এটাকে মুছে ফেলি, ঠিক আছে, এবং আমরা প্রথম থেকে আবার কথাটা শুরু করি। স্টেটমেন্টটা কি আছে ওইটা? সো আমরা জানি যে ইফ y = f of x is a real valued function, is a real valued function, y = f of x, এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হইতে হবে, এবং এটা যদি হয় এবং এটা যদি নিচের কন্ডিশনগুলো মানে and satisfying
and satisfying the following three conditions or two conditions. The following two conditions. Okay, এখানে লিখে ফেলি এটা condition. ওকে, তো ফলোইং দুইটা কন্ডিশন কি কি, সেই দুইটা কন্ডিশনকে আমরা প্রথমে লিখে ফেলি। তার মধ্যে প্রথমটা একেবারে ফার্স্ট কন্ডিশনটা হবে এরকম যে আমি যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি সেই ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে। কোথায়? ক্লোজড ইন্টারভ্যালে, তাই না? কন্টিনিউয়াস হইতে হবে এপি এর ক্লোজড ইন্টারভ্যালে। ক্লোজড ইন্টারভ্যাল মানে কি, ওপেন ইন্টারভ্যাল মানে কি, কন্টিনিউটি মানে কি, এই জিনিসগুলো সম্পর্কে টুকিটাকি জ্ঞান আমি কিন্তু রোলস থিওরেমে আলোচনা করছি, সুতরাং এখানে আমি রিপিট করতেছি না। আর এইটা পুরোপুরি বুঝতে হলে এটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। অ্যান্ড নাম্বার টু, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। কোথায়? ডিফারেন্সিয়েবল। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে তোমার ওপেন ইন্টারভ্যালে। ওকে, তো যদি ফাংশনটা ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হয় তাহলে এবার আমাদের মেইন স্টেটমেন্ট বা মেইন কথা যেটা বলছি উনি, দেন দেয়ার এক্সিস্ট, মানে যদি এই উপরোক্ত দুইটা কন্ডিশন মানে তাহলে দেয়ার এক্সিস্ট বা এখানে থাকবে, দেয়ার এক্সিস্ট মানে কি এখানে থাকবে, এই টাইপের একটা ওয়ার্ড থাকে, এখানে থাকবে at least one point, এমন একটা পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট বেশি থাকতে পারে বাট একটা থাকবে অ্যাটলিস্ট। তো সেই পয়েন্ট কোনটা? সেই পয়েন্টটাকে যদি আমরা একটু বলি যে এটা সি পয়েন্ট, এবং কোত্থেকে সেই পয়েন্টটা নিশ্চয়ই হচ্ছে আমাদের সেই এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্য থেকে। তো এ বি এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট সি থাকবে, যেই জায়গাটাতে অ্যাট হুইচ পয়েন্ট বা অ্যাট হুইচ, যে জায়গাটাতে আমার ফার্স্ট ডেরিভেটিভের মান মানে ওই যে এফ এক্স ফাংশন, সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম অফ এক্স, যেহেতু সি বিন্দুতে এই জন্য আমরা একসাথে লিখতে পারি এফ প্রাইম অফ সি। তো সেই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মানটা হবে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বাই বি মাইনাস এ। ক্লিয়ার? তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম অথবা জাস্ট মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা। ওকে, তো এই বিষয়টা একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি আমি একটু বলে ফেলি, তারপরে আমরা প্রমাণের দিকে যাব আর কি। সো একটা গ্রাফ খেয়াল করো, আমরা কিন্তু এখানে দুইটা কন্ডিশন দিচ্ছি, তাই না? রোলস থিওরামে 3 নাম্বার একটা কন্ডিশন ছিল যে ফাংশনাল ভ্যালু এফ অফ এ অ্যান্ড এফ অফ বি এই দুইটার মান সেম হইতে হবে, কিন্তু এখানে ওই কথাটা মেনশন করা নাই। দ্যাট মিনস এখানে দুইটার মান কি সেম হবে না। তো সেম না হলে চিত্রটা কেমন হইতে পারে একটু গেস করি আমরা। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ওকে, তো এটা যদি ওয়াই এক্সিস হয় এবং আমি এখানে একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি চাইলে, এই জায়গাটা একটা পয়েন্ট নিলাম দ্যাট ইজ এ পয়েন্ট, অ্যান্ড এই পয়েন্টে আমি আরেকটা পয়েন্ট নিলাম এই জায়গাটা দ্যাট ইজ বি পয়েন্ট। সো এ পয়েন্ট বরাবর আমি যদি এখানে একটা মান কল্পনা করি, যে ধরো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলতে পারি ফাংশন অফ এ, তাই না? অ্যান্ড এই পয়েন্ট থেকে আমি যদি আরও উপরে যাই তাহলে এখানে আমি একটু বেশি করে নিলাম, যেহেতু বলে দিলাম যে ফাংশন অফ এ এর মানটা আর ফাংশন অফ বি এর মানটা সেম হবে না, বড় ছোট হবে, এই জন্য আমি একটা আলাদা করে নিলাম আর কি। সো দিস পয়েন্ট ইজ ফাংশন অফ বি। তো যদি এখানে এক্স বরাবর দূরত্বটা মানে পয়েন্টটা এ হয় এবং ওয়াই বরাবর সেটা ফাংশন অফ এ পরিমাণের দূরত্ব অতিক্রম করে, তাহলে উপরস্থ বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? এখানের পয়েন্টের স্থানাঙ্ক হবে এ কমা ফাংশন অফ এ। ক্লিয়ার? যেহেতু এক্স অক্ষ বরাবর এত অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এত, দুইটাকে বসে এইভাবে স্থানাঙ্কটা লিখতে হবে। ক্লিয়ার? অ্যান্ড সিমিলারলি এই পয়েন্টের স্থানাঙ্ক হবে বি কমা ফাংশন অফ বি। আই থিঙ্ক বুঝছি এতটুকু। তো এরপরে আমরা গ্রাফটার পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করলাম, এবার দেখব ভেতরের গ্রাফটা কেমন হবে। সো ভেতরের গ্রাফটাকে আমি একটু হোয়াইট কালার দিয়ে দেখাই, যে ধরো গ্রাফটা অনেকটা এরকম হতে পারে চাইলে এরকম। এখন দেখো আমি যদি এই যে সবুজ কালার দিয়ে আমি একটা লাইন ড্র করি,
আমি এই পয়েন্টটাকে ধরো এ পয়েন্ট বললাম অ্যান্ড এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট বললাম। সো আমি যদি এ থেকে বি পয়েন্টটাকে অ্যাড করি তাহলে এইটা একটা সরল রেখা হইতেছে, যে সরলরেখার দুইটা প্রান্ত বিন্দু এ এবং বি, তাদের স্থানাঙ্ক আমি জানি। এর স্থানাঙ্ক এ কমা এফ অফ এ অ্যান্ড বি এর স্থানাঙ্ক বি কমা এফ অফ বি। তো দুইটা সরলরেখার স্থানাঙ্ক যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু ঢালের মানটা বের করতে পারি, সেটা আমরা পড়ে আসছি অলরেডি, তাই না? যে এ বি এর ঢাল হচ্ছে কি বলতো এখানে, ওই যে y2 মাইনাস y1 বা f2 মাইনাস f1, দ্যাট মিনস y2 হচ্ছে f অফ b মাইনাস y1 হচ্ছে f অফ a, আর বাই x2 হচ্ছে জাস্ট b, x1 হচ্ছে a। তার মানে এই যে ঢালটা সেটা কার ঢাল বলো, এ বি সরলরেখার ঢাল, তাই না? এখন ওরা বলতেছে যে ফাংশনটার মধ্যে, মানে যে সাদা কালের যে বক্ররেখাটা দেখতে পাচ্ছ এটাই তো ফাংশন। এই ফাংশনের মধ্যে এমন একটা বিন্দু আছে যে বিন্দুতেও ঢালের মানটা ওই এ বি রেখার ঢালের মানের সেম হবে। তো কেমন দেখো সেই বিন্দুটাকে আমরা একটু লোকেট করার চেষ্টা করি চাইলে। হ্যাঁ, আমরা একটু ডিফারেন্ট কালার নিলাম। ধরো যে এই পয়েন্টটা, ক্লিয়ার? তুমি যদি এই পয়েন্টটাতে কোনো একটা স্পর্শক ড্র করো, এটা দেখতে অনেকটা এরকম, তাই না? তো দেখো তো এ বি সরলরেখার সাথে এটা কি সমান্তরাল না? দেখে মনে হচ্ছে না? তো এই যে বিন্দুটা নিলাম সেই বিন্দু বরাবর এক্স এর মান হচ্ছে সি আর কি, এই জন্য বললাম সি পয়েন্টটা এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যবর্তী একটা পয়েন্ট। তো এখানে একটা পয়েন্টে আমরা দেখাইলাম যেই পয়েন্টটা বা যেই পয়েন্ট বরাবর স্পর্শক ড্র করলে সেই স্পর্শকটা এ বি সরলরেখার অথবা ওই যে প্রান্ত বিন্দু দুইটা দিয়ে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখার সমান্তরাল। তো কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি যদি এ বি সরলরেখা সমান্তরাল হয় তাহলে এ বি সরলরেখার ঢাল যা এই যে সি পয়েন্টে আমি যদি স্পর্শক ড্র করলাম সেই স্পর্শকের ঢালটাও কি সেম। তাহলে সি পয়েন্টে স্পর্শকের ঢালটাকে আমরা কিভাবে প্রকাশ করি? আমরা এইভাবে প্রকাশ করতে পারি না যে আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ মানে ঢাল, সো এরকম প্রকাশ করতে পারি এফ প্রাইম অফ সি, তাই না? সো এফ প্রাইম অফ সি এর মানটা যা ওই এ বি সরলরেখার স্লোপের মানটা তাই। সুতরাং আমরা ডিরেক্টলি বলতে পারি যে এখান থেকে বলতে পারি একটা লাইন এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জাস্ট বি মাইনাস এ। ক্লিয়ার? তো আমি আশা করি বুঝাইতে পারছি। তারপর কারো কাছে যদি একটু কমপ্লিকেটেড লাগে আমি আশা করবো তুমি একটু টেনে টেনে দেখবা আর কি, তাহলে এটা ক্লিয়ার হবে। পুরোটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তার মানে কি বুঝলাম, যে উপরোক্ত দুইটা কন্ডিশন যদি মানে তাহলে ওই এ থেকে বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে এমন একটা ভ্যালু থাকবে, এক্স এর মান থাকবে আর কি, যে মানটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। সেই মান বরাবর যদি আমি ফাংশনের উপর একটা বিন্দু লোকেট করি, যেমন এখানে বিন্দুটাকে ধরো আমি ডি বিন্দুই বললাম, হ্যাঁ চয়েস করে দিলাম ডি বিন্দু। সো আমি একটা বিন্দু লোকেট করব, যেই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি সেই স্পর্শকটার ঢাল হবে ওই যে এ বি সরলরেখার বা এদের এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট বরাবর যে সরলরেখাটা ড্র করছি সেই সরলরেখার ঢালের সমান। ক্লিয়ার কথা? তো এইটা কি ওরা জিওমেট্রিক্যালি প্রমাণ করলাম আমরা, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। অ্যান্ড এখন আমরা দেখব ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন তোমার পরীক্ষায় লিখতে হবে না, যদি আসে খ নম্বরে বা ছোটোখাটো কোয়েশ্চেন তখন লিখবা, নর্মালি প্রমাণের জন্যটা লাগবে না। ওকে, তাহলে এবার আমরা এটা অ্যাড করবো না তোমরা। তো আমি পরের টপিকে যাচ্ছি বা একেবারে প্রমাণে চলে যাচ্ছি। তো প্রমাণে যাওয়ার জন্য ওকে, সো আমরা প্রমাণে যাচ্ছি। প্রুফ তো প্রমাণ করার আগে টুকিটাকি কিছু বেসিক বলে নিই। যেমন আমরা এই যে থিওরিটা প্রমাণ করব, মানে মিন ভ্যালু থিওরিটা, এটাকে প্রমাণ করব আমরা রোজ থিওরামের সাহায্য নিয়ে। কিন্তু আমরা এইটাও জানি যে রোজ থিওরামের সাহায্য নিয়ে যদি ম্যাথ করতে হয় তাহলে ওই যে এ প্রান্ত এবং বি প্রান্তের ফাংশনাল ভ্যালু অথবা এফ অফ এ এবং এফ অফ বি এই দুইটার মান কি হইতে হবে? সেম হইতে হবে। কিন্তু আমরা এখানে যে ফাংশনটা নিলাম এফ অফ এক্স, সেখানে কিন্তু এই দুইটার মানটা সেম না। তার মানে আমাকে নিশ্চয়ই কোনো একটা চেঞ্জ আনতে হবে যদি আমরা রোজ থিওরি অ্যাপ্লাই করতে চাই। রোজ থিওরি অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই সেই ফাংশনের মানটা কি দুই পয়েন্টই সেম হইতে হবে, এ পয়েন্টে অ্যান্ড বি পয়েন্টে। সুতরাং আমাদের এখানে যে এফ অফ এক্স ফাংশন নিয়ে কাজ করতেছে সেই ফাংশনে কিন্তু আমরা এই যে কন্ডিশন লিখি নেই, ফাংশনের ভ্যালু সেম হবে লিখি নেই। তার মানে এফ এক্সের ক্ষেত্রে ফাংশনের ভ্যালু সেম না। এখন আমাকে নতুন একটা ফাংশন নিতে হবে, ধরে নিতে হবে নিজের থেকে, যেখানে ফাংশনের ভ্যালু সেম থাকবে। সো সেই পয়েন্টটাকে আমরা বা সেই ইকুয়েশনটাকে আমরা ফাংশনটাকে ধরে নিই আমরা চাইলে। একেবারে ফার্স্ট স্টেপ, লেট phi of x equal to
এফ অফ এক্স প্লাস এ ইন্টু এক্স। এই যে ফাই অফ এক্স দেখতে পাচ্ছ, সেই ফাই অফ এক্সটাই হচ্ছে আমাদের এখানে তোমার সেই ধরে নেওয়া ফাংশন, মানে রোলস থিওরাম অ্যাপ্লাই করার জন্য এটা আমাকে ধরতে হয়েছে, বাট আমি মূলত কাজ করতেছি এফ এক্স নিয়ে, তাই না, এফ এক্সটাকে নিয়ে। বাট যেহেতু এফ এক্সটার মিন ভ্যালু থিওরাম প্রমাণ করব, তো আমাকে ওই ফাংশনাল ভ্যালু সেম লাগবে, এই জন্য আমি সেম ফাংশনাল ভ্যালু বিশিষ্ট একটা ফাংশন ধরে নিলাম কিউ অফ এক্স। সো এখানে কিউ অফ এক্সটাকে এভাবে তুমি ডিফাইন করতে পারো, হেয়ার অথবা সরি ফাই অফ এক্স, নট কিউ অফ এক্স। ফাই অফ এক্স ইজ অ্যান অক্সিলিয়ারি ফাংশন, অক্সিলিয়ারি ফাংশন মানে সহযোগী ফাংশন আর কি, ম্যাথটাকে সহজ করার জন্য আনলাম। তো অক্সিলিয়ারি ফাংশন, অ্যান্ড এই ফাংশনটার মধ্যে দেখো এ একটা বিন্দু আছে, তাই না। এ মানে হচ্ছে একটা ধ্রুবক, কেমন ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক, যার মানটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো ইচ্ছামূলক ধ্রুবককে ইংলিশে বলে আরবিট্রারি কনস্ট্যান্ট। সো where a is an arbitrary constant, ঠিক আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন আরবিট্রারি কনস্ট্যান্ট ঠিক আছে, বাট এই আরবিট্রারি কনস্ট্যান্টটা নেওয়ার কারণটা কি? এটা নেওয়ার কারণ হচ্ছে ওই এ অফ এক্সটা নেওয়ার কারণেই কিউ অফ এক্সটা বা ফাই অফ এক্সটা এমন একটা ফাংশনে পরিণত হয়েছে যেখানে ওই এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্টের দুইটার মান সেম আসবে। সো আমরা লিখতে পারি যে এমন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যাজ ইফ যেন ফাই অফ এ ইজ ইকুয়াল টু ফাই অফ বি। ক্লিয়ার? যে এ পয়েন্টে অ্যান্ড বি পয়েন্টে ওরা সেম ভ্যালু দিবে আমাকে, ফাই অফ এ ইজ ইকুয়াল টু ফাই অফ বি। বুঝতে পারছি কথা? ওকে, তো এই যে কন্ডিশনটা পাইলাম আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট এমনভাবে শর্ত নিয়ে নিলাম। তো ফাই অফ এক্স ইকুয়াল টু ফাই অফ এ ইকুয়াল টু ফাই অফ বি, আমরা চাইলে কিন্তু এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখতে পারি, আবার সমীকরণ না দিলেও চলবে, সমস্যা নেই। তো তোমার এখন কাজ হইতেছে প্রথমে ফাই অফ এক্স এর মানটাকে বের করা, ওকে, অথবা বলতে পারো ফাই অফ এ এর মানটাকে বের করা। তুমি যেহেতু জানো ফাই অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ অফ এক্স, সো ফাই অফ এ সমান কী হবে বলো, দেখিয়ে বলে দেওয়া যায়। হেয়ার বা এখানে ফাই অফ এ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এ ইন্টু এ, ওকে। আবার যদি আমরা ফাই অফ বি হিসাব করি তাহলে এক্সের জায়গায় জাস্ট বি বসবে, এফ অফ বি প্লাস এ ইন্টু বি, ঠিক আছে। সো যে জিনিসটা পাইলাম আমরা, এইটাকে আমরা ওই 1 নং সমীকরণে বসাবো। আমরা লিখতে পারি চাইলে যে 1 নং এমপ্লাই বা 1 নং সমীকরণ আমরা বসাইয়ে পাই, তাই না। সো দ্যাট ইজ কি ফাই অফ এ ইজ ইকুয়াল টু ফাই অফ বি, অ্যান্ড ফাই অফ এ এর মানটাকে আমরা হুবহু বসাই দিব, কত আসছে এখানে, এফ অফ এ প্লাস a into a, and here f of b plus a into b, ঠিক আছে। তো একটা কাজ করো, a into a এই টার্মটাকে এখানে রেখে দাও, ওই পাশ থেকে a bটাকে এই পাশে নিয়ে আসো, সো ইট উইল বি নেগেটিভ a b প্লাস a a, আর এখানে f of b আগে থেকে ছিল ওইটাকে এই পাশে আনলে নেগেটিভ f of a হবে। সো আমরা একটা কাজ করবো এখন, পরের লাইনে আমরা এখান থেকে নেগেটিভ এটাকে কমন নিব, নেগেটিভ এ যদি কমন নেই ভেতরে থাকে বি মাইনাস এ, তাই না, অ্যান্ড এখানে জাস্ট ফাংশনাল ভ্যালু এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো আমরা যদি এখান থেকে নেগেটিভ এর ভ্যালুটা বের করি, ইট উইল বি এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, ওকে। সো এটাকে তুমি চাইলে 2 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে রাখতে পারো, যেটা 2 নম্বর ইকুয়েশন আমার, ওকে। তো এটা তো ছিল আমাদের ওই যে 3 নম্বর কন্ডিশন থেকে আমরা এতটুকু জায়গায় আসতে পারলাম। এখন
যেহেতু আমরা বলে নিছি যে আমাদের এই ফাংশনটা একটা অক্সিলারি ফাংশন অ্যান্ড এফএক্স ফাংশনটা যেটা এফএক্স নিয়ে কাজ করতেছি সেটা তো শর্তেই বলা ছিল এটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে, তাই না? এখন দেখো এই যে এ অফ এক্স যেটা নিলাম, সেই এ অফ এক্সটা কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন, তাই না? সো এ অফ এক্স একটা পলিনোমিয়াল ফাংশন অ্যান্ড আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশন সব জায়গায় সমস্ত ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস। সুতরাং আমরা একটু লিখে ফেলতে চাইলে এভাবে লিখে ফেলা যায় এটা যে হেয়ার a of x বা ax is a polynomial function, and we know that polynomial function is differentiable and continuous in all interval, সমস্ত ইন্টারভ্যালে এটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। ক্লিয়ার? তো যদি এটা ডিফারেন্সিয়েবল হয় আর এফ এক্সটাকে তো আমরা আগে থেকেই ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস ধরে নিছি, তাহলে এফ এক্স প্লাস এক্স এই দুইটা মিলেই কিন্তু এখন ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস হইতেছে। সুতরাং আমরা একসাথে বলতে পারি কি অফ এক্সটাও তাহলে এই ফাই অফ এক্সটাও তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে এবং কন্টিনিউয়াস হবে। সো ফাই অফ এক্স will be differentiable in AB open interval and continuous at by in যেভাবে বলো a, b এর ক্লোজড ইন্টারভাল। যেহেতু ফাই অফ এক্স এই সমস্ত শর্তই মানলো, ডিফারেন্সিয়েবল হইলো, কন্টিনিউয়াস হইলো, আবার ওই যে ফাই অফ এ ইকুয়াল টু ফাই অফ বিও হইলো, তার মানে হচ্ছে রোজ থিওরামের সমস্ত কন্ডিশন মানছে। যদি সমস্ত কন্ডিশন মানেই তাহলে আমরা কি বলতে পারি যে ওইটার মধ্যে এ এবং বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে নিশ্চয়ই একটা বিন্দু আছে সি বিন্দু, যেখানে ওই ফাই অফ এক্স এর ডেরিভেটিভের মানটা কত স্যার? 0, তাই না? ডেরিভেটিভের মানটা কত? 0। সো আমরা বলতে পারি বাই ইউজিং দ্য রোজ থিওরাম now by using the Rolle's theorem we have বা আমরা বলতে পারি phi prime of c is equal to 0, কমা দিয়ে লিখতে পারি c is a subset of a, b, c is element of a, b। তো যেখানে সিটা হচ্ছে a এবং b এর মধ্যবর্তী একটা পয়েন্ট। তো আমাকে তাহলে কি করতে হবে? phi prime of c এর মানটা আগে বের করতে হবে, সেটা ইকুয়াল টু দিয়ে 0 লিখতে হবে। সো phi prime of c কিভাবে বের করব? তার জন্য আমরা জানি যে এখানে phi of x এর মান দেয়া ছিল আগে থেকেই। সো বলতে পারি যে phi of x ইকুয়াল টু ছিল কি f of x প্লাস ax, তাই না? তো এটাকে আগে ডেরিভেটিভ করি, তাহলে বাম পাশে করলে একবার ডেরিভেটিভ করলে phi prime of x আসবে, f of x কে একবার ডেরিভেটিভ করলে f prime of x আসবে, and ax কে ডেরিভেটিভ করলে দ্যাট মিন্স 2x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করে x এর সাপেক্ষে তাহলে কি হবে? জাস্ট কনস্ট্যান্ট 2 বসে যাবে। সিমিলারলি এখানে জাস্ট কনস্ট্যান্ট a বসে যাবে। তো আমাদের তো phi prime of x দরকার নেই, তাই না? phi prime of c দরকার। সো আমরা কি করব? ওই যে c পয়েন্টটা বসাই দেবো এখানে। সো আমরা যদি লিখি যে phi prime of c is equal to f prime of c plus a। কথা ক্লিয়ার? এখন একটা কাজ করা যেতে পারে,
এই যে আমরা দেখতে পাচ্ছি 5 প্রাইম অফ সি এর মানটা, তো 5 প্রাইম অফ সি এর মানটা আমরা কি বসাবো, 0 বসাবো, তাই না? সো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে 5 প্রাইম অফ সি এর মানটা ইকুয়াল 0। অতএব আচ্ছা আমি এটা হোয়াইট কালার নিয়ে ফেলি। অতএব 5 প্রাইম অফ সি ইকুয়াল টু 0 অথবা f প্রাইম অফ সি প্লাস a ইকুয়াল টু 0। সো আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই বলতে পারি কি f প্রাইম অফ c ইজ ইকুয়াল টু নেগেটিভ a, ঠিক কিনা? তো দেখো এটাকে তুমি চাইলে কি বলতে পারো, 3 নং সমীকরণ দিতে পারো। এখন দেখো 2 নম্বর সমীকরণে ছিল নেগেটিভ a ইকুয়াল টু f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a, এন্ড 3 নম্বর সমীকরণে নেগেটিভ a ইকুয়াল টু f প্রাইম অফ c। সুতরাং ফ্রম 2 and 3 তুমি কি বলতে পারো? So finally from 2 and 3 nong equation we can say f prime of c is equal to f of b minus f of a by just b minus a, and the theory is proved. Clear? আর এর পরের ক্লাসটা ইনশাআল্লাহ এটা সেকেন্ড ইয়ারের জন্য হবে, কারণ আমরা মিন ভ্যালু থিওরেমটা এখানে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য প্রমাণ করছি, এবং আমাদের সেকেন্ড ইয়ারের জন্য এটা ডাবল ভেরিয়েবল দিয়ে বা সেভারাল ভেরিয়েবল বলে ওইটা দিয়ে প্রমাণ করতে হবে। তো এখানে ওই প্রমাণটার জন্য আমাদের এই স্টেটমেন্টটা কাজে লাগবে। লাস্টে যেটা প্রমাণ করলাম ফাইনালি, এই যে লাইনটা, এই লাইনটা আমাদের খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।